ভগবদ্গীতা হাজার হাজার বছর ধরে এই একটা বই মানুষকে পথ দেখিয়েছে, কিন্তু এত বড় একটা মহাকাব্য, এত গভীর দর্শন, এই শুরুটা হয় কিন্তু খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে। হ্যাঁ, একটা প্রশ্ন যা এক অন্ধ রাজা করছেন। ঠিক, কুরুক্ষেত্রের ময়দানে লক্ষ লক্ষ সৈন্য যুদ্ধের জন্য তৈরি, আর প্রাসাদে বসে রাজা ধৃতরাষ্ট্র তার সারথি সঞ্জয়কে শুধু জিজ্ঞাসা করছেন, ওরা কি করল? কি অদ্ভুত, তাই না? আজ আমরা শুধু এই একটা প্রশ্ন নিয়েই গভীরে যাব। দেখব একটা সাধারণ প্রশ্নের আড়ালে কিভাবে লুকিয়ে আছে এক বিশাল মনস্তাত্ত্বিক সংঘাত, নেতৃত্বের সংকট আর দর্শনের মূল নির্যাস। ঠিক তাই। আর এই আলোচনাটা কিন্তু শুধু একটা প্রাচীন গ্রন্থকে নিয়ে নয়, কারণ ধৃতরাষ্ট্রের এই প্রশ্নটা, মানে এই মানসিকতাটা আজও সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক। কিভাবে? আমরা দেখব কিভাবে এই একটা অ্যাটিটিউড, যাকে আমরা ধৃতরাষ্ট্র সিনড্রোম বলতে পারি, সেটা আজকের কর্পোরেট দুনিয়ার পতন থেকে শুরু করে আমাদের পারিবারিক সম্পর্কেও প্রভাব ফেলে। দারুণ! আমাদের আজকের আলোচনার ভিত্তিও তো কিছু গভীর গবেষণা, তাই না? হ্যাঁ, যা এই একটা শ্লোকের মধ্যে লুকিয়ে থাকা ইতিহাস, মনস্তত্ত্ব আর আধুনিক জীবনের প্রতিচ্ছবিকে মানে এক সূত্রে বাঁধার চেষ্টা করেছে। তাহলে চলুন সেই যুদ্ধক্ষেত্র থেকেই শুরু করা যাক। এই প্রশ্নটা বোঝার জন্য তো আগে প্রেক্ষাপটটা বোঝা দরকার। অবশ্যই। কুরুক্ষেত্রের যুদ্ধ তো আসলে সিংহাসন নিয়ে একটা পারিবারিক দ্বন্দ্ব। একদিকে ধৃতরাষ্ট্রের 100 ছেলে কৌরব, আর অন্যদিকে তার ভাই পাণ্ডুর 5 ছেলে পাণ্ডব। হ্যাঁ, ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ ছিলেন বলে রাজা হতে পারেনি। তার জায়গায় রাজা হয়েছিলেন ছোট ভাই পাণ্ডু। এই ব্যাপারটা কি তার মনে একটা গভীর ক্ষোভ তৈরি করেছিল? অবশ্যই। এই ক্ষোভটাই ছিল তার সব সমস্যার মূলে। আর এখানেই আসল বিষয়টা, তার শারীরিক অন্ধত্বের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল তার মানসিক বা আধ্যাত্মিক অন্ধত্ব। মানসিক অন্ধত্ব? হ্যাঁ, নিজের ছেলেদের প্রতি, বিশেষ করে দুর্যোধনের প্রতি তার যে তীব্র মোহ আর পক্ষপাতিত্ব ছিল, সেটাই কুরুবংশ ধ্বংসের বীজ বুনে দিয়েছিল। তিনি তো সবই জানতেন, তাই না? পাণ্ডবদের সঙ্গে কি কি অন্যায় হচ্ছে তিনি সব জানতেন। পাণ্ডবদের বিষ খাওয়ানোর চেষ্টা, যৌতুগৃহে পুরি মারার ষড়যন্ত্র, পাশা খেলায় প্রতারণা, ভরা সভায় দ্রৌপদীর অপমান, সবই তার চোখের সামনে ঘটছিল। কিন্তু তিনি দেখেও না দেখার ভান করে চুপ ছিলেন। তার মানে তিনি আসলে অন্ধ ছিলেন না, বরং অন্ধ সেজেছিলেন। এই যে জেনে বুঝে অন্যায়কে প্রশ্রয় দেওয়া, একেই কি ধৃতরাষ্ট্র সিনড্রোম বলা হচ্ছে? একদম, এটাই সেই সিনড্রোম। ছেলের প্রতি এই অন্ধ মোহ আর তার ইচ্ছাকৃত নীরবতাই ছিল আসল সমস্যা। উনি কি ভেবেছিলেন যে চুপ থাকলে পরিস্থিতি সামলে নেওয়া যাবে? হয়তো, কিন্তু তার এই নিষ্ক্রিয়তাই কুরুক্ষেত্রকে অনিবার্য করে তুলেছিল। তাহলে ধৃতরাষ্ট্রের এই ভেতরের দ্বন্দ্বটা কি তার করা প্রশ্নের মধ্যেও ফুটে উঠেছে? মানে শ্লোকটার শব্দচয়ন কি আমাদের কিছু বলছে? অসাধারণ পয়েন্ট। এখানেই তো সাইকোলজিটা লুকিয়ে আছে। শ্লোকটা তো হলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা জিয়ুৎসবঃ মামকাহা পাণ্ডবাশ্চৈবা কিম কুর্বতা সঞ্জয়া। হ্যাঁ, শ্লোকের প্রথম দুটো শব্দ দেখুন, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। একই জায়গার দুটো নাম কেন? তাই তো, কুরুক্ষেত্র তো একটা ভৌগোলিক স্থান, কিন্তু এর আগে ধর্মক্ষেত্র শব্দটা যোগ করার কারণ কি? কারণ এটা শুধু একটা যুদ্ধক্ষেত্র নয়। ধৃতরাষ্ট্র মনে মনে ভয় পাচ্ছিলেন। ভয়? কিসের ভয়? ধর্মক্ষেত্র বা ধর্মের ক্ষেত্র শব্দটা যোগ করার পেছনে ধৃতরাষ্ট্রের একটা গভীর ভয় কাজ করছিল। তিনি জানতেন কুরুক্ষেত্র একটা পবিত্র তীর্থভূমি। তার মনে আশঙ্কা ছিল ওই পবিত্র জায়গার প্রভাবে হয়তো তার অধার্মিক ছেলেদের মনে পরিবর্তন আসতে পারে। ও আচ্ছা, তারা হয়তো যুদ্ধ ছেড়ে দিয়ে সন্ধি করতে চাইতে পারে। ঠিক তাই। আর দুর্যোধনের কাছে সন্ধি মানেই তো পরাজয়। শ্রীপ্রভুপাদের ভাষ্য অনুযায়ী এই ধর্মক্ষেত্র আসলে এমন একটা জায়গা যেখানে ঈশ্বর নিজে উপস্থিত থেকে আগাছা অর্থাৎ অধার্মিক কৌরবদের উপড়ে ফেলে ধর্মের ফসল পাণ্ডবদের প্রতিষ্ঠা করতে সাহায্য করবেন। ধৃতরাষ্ট্র মনে মনে এই ভয়টাই পাচ্ছিলেন। এখানেই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা আসে, মামকা, অর্থাৎ আমার লোকেরা। অনেক বিশ্লেষক এটাকে ধৃতরাষ্ট্রের অপরাধবোধের স্মোকিং গান বলেন। হ্যাঁ, কিন্তু একজন বাবা হিসেবে নিজের সন্তানদের আমার লোক বলাটা কি খুব অস্বাভাবিক? এটাকে কি সবসময় নেতিবাচকভাবে দেখার কারণ আছে? প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত। সাধারণ মানুষের ক্ষেত্রে এটা হয়তো স্বাভাবিক, কিন্তু ধৃতরাষ্ট্র এখানে শুধু একজন বাবা নন, তিনি একজন রাজাও।
ঠিক, তার ধর্ম তো প্রজাদের সমান চোখে দেখা। একদম। তার বলা উচিত ছিল কুরুরা বা আমাদের বংশের ছেলেরা, কিন্তু তিনি সচেতনভাবে দুটো দলকে ভাগ করে দিলেন। মামাকা মানে আমার ছেলেরা, আর পাণ্ডবা মানে পাণ্ডুর ছেলেরা। এই বিভাজনটাই তার গভীর পক্ষপাতিত্ব আর মানসিক অন্ধত্বের সবচেয়ে বড় প্রমাণ। এই আমার বা মমতা থেকেই তো মানুষের বিচারবুদ্ধি লোপ পায়। এই আমার বোধের কথা যখন উঠলই, একটা অদ্ভুত সংযোগের কথা মনে পড়ছে। গীতার প্রথম শব্দ হলো ধর্ম, হ্যাঁ, আর একেবারে শেষের শ্লোকের শেষ শব্দ হলো মম। এটা সত্যিই এক অবিশ্বাস্য সংযোগ, যেন পুরো গীতা এই দুটো শব্দের মধ্যেই বাঁধা। গীতার যাত্রাটা আসলে এই মম অর্থাৎ আমার এই স্বার্থপর বোধ থেকে বেরিয়ে এসে ধর্ম অর্থাৎ বৃহত্তর কর্তব্যের সঙ্গে যুক্ত হওয়ারই এক জার্নি। বাহ, তার মানে ধৃতরাষ্ট্র এই মমের জানে আটকেছিলেন। আর গীতার পুরো জ্ঞান অর্জুনকে সেই জাল থেকে বের করে ধর্মের পথে চলতে শেখায়। এক কথায় বললে স্বার্থপরতা থেকে কর্তব্যের দিকে যাত্রাই হলো গীতা। তার মানে এই যুদ্ধটা শুধু কুরুক্ষেত্রের ময়দানই হচ্ছিল না, মানুষের মনের ভেতরেও চলছিল। অনেক দার্শনিক তো এই পুরো ঘটনাকে একটা রূপক হিসাবেও ব্যাখ্যা করেন। সেই ব্যাখ্যাটা কেমন? হ্যাঁ, এবং এই রূপক ব্যাখ্যাটা আমাদের নিজেদের জীবনকে বুঝতে খুব সাহায্য করে। এই ব্যাখ্যা অনুযায়ী কুরুক্ষেত্র হলো আমাদের এই মানব শরীর বা মন, আর এই যুদ্ধক্ষেত্রে সারা জীবন ধরে একটা লড়াই চলছে। কাদের মধ্যে লড়াই? পাণ্ডবরা হলেন আমাদের ভেতরের সদ্গুণ বা উচ্চতর সত্তা, যেমন বিবেক, সংযম, জ্ঞান, ভালোবাসা। আর কৌরবরা হলো আমাদের ভেতরের শত শত বদগুণ বা নিম্ন প্রবৃত্তি, যেমন লোভ, ক্রোধ, হিংসা, অহংকার। তাহলে এই রূপকের নিরিখে ধৃতরাষ্ট্র, সঞ্জয় আর শ্রীকৃষ্ণকে, আমার ধারণা ধৃতরাষ্ট্র হলেন আমাদের সেই মন যা এই বদগুণগুলোকে প্রশ্রয় দেয়, তাই না? একদম ঠিক। ধৃতরাষ্ট্র হলেন সেই অন্ধ মন যা মোহের কারণে নিজের ভেতরের কৌরবদের অর্থাৎ খারাপ প্রবৃত্তিগুলোকে চেনে কিন্তু তাদের শাসন করে না, বরং তাদের প্রশ্রয় দেয়। আর সঞ্জয় তার দিব্য দৃষ্টি ছিল, তিনি নিরপেক্ষভাবে সবটা দেখতে পাচ্ছিলেন। সঞ্জয় হলেন আমাদের বিবেক বা আত্মদর্শন, যাকে বলে সেলফ অ্যাওয়ারনেস। ম্যানেজমেন্টের ভাষায় যাকে বলা যায় অবজেক্টিভ অ্যানালিসিসের ক্ষমতা। ঠিক, এই ক্ষমতা কোনো জাদু নয়, এটা হলো মোহমুক্ত হয়ে পরিস্থিতিকে ঠিক যেমনটা আছে তেমনভাবে দেখার ক্ষমতা। আর শ্রীকৃষ্ণ হলেন আমাদের অন্তরাত্মা বা পরম জ্ঞান, যা সঠিক পথ দেখায়। তাহলে এই রূপক অর্থে ধৃতরাষ্ট্রের প্রশ্নটার মানে কি দাঁড়ায়? আমার ভেতরের ভালো আর খারাপের লড়াইয়ে কি ঘটছে, এরকম কিছু? ঠিক তাই, এর মানে দাঁড়ায় আমাদের অন্ধ মন যেন তার বিবেককে প্রশ্ন করছে। আমার এই শরীররূপী ধর্মক্ষেত্রে আমার ভালো গুণ পাণ্ডব আর খারাপ প্রবৃত্তিগুলো কৌরব যুদ্ধের জন্য প্রস্তুত। হে বিবেক, সঞ্জয়, বলতো ওদের কি অবস্থা, কে জিতছে? আর এই প্রশ্নটা আসছে ভয় থেকে। হ্যাঁ, এই প্রশ্নটা আসলে আমাদের অহংকারের ভয় থেকে জন্মায়। কারণ আমাদের অহংকার জানে যদি সদ্গুণগুলো জিতে যায় তাহলে তার ভোগ লালসার রাজত্ব শেষ হয়ে যাবে। এখানেই তো বিষয়টা আজকের দিনের জন্য সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে। এই যে ধৃতরাষ্ট্র সিন্ড্রোম, এই জেনে বুঝে অন্যায়কে প্রশ্রয় দেওয়া, আমার লোক ভেবে পক্ষপাতিত্ব করা, এটা তো আজকের কর্পোরেট দুনিয়া থেকে শুরু করে রাজনীতি এমনকি অভিভাবকত্বেও দেখা যায়। পদে পদে দেখা যায়। কর্পোরেট জগতে স্বজন পোষণের কথাই ধরুন, যখন কোনো সিইও বা ম্যানেজার যোগ্যতার বদলে মামাকা বা আমার লোক, সেটা পরিবারের সদস্য হোক বা অনুগত কর্মচারী, ভেবে পদোন্নতি দেন, তখন তিনি আসলে নিজের সংস্থায় একটা কৌরব সংস্কৃতি তৈরি করেন। একদম। আর এর ফল কি হয়? যোগ্য কর্মীরা অর্থাৎ পাণ্ডবরা হতাশ হয়ে সংস্থা ছেড়ে চলে যান, আর অযোগ্য অনৈতিক দুর্যোধনেরা সংস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। দুর্যোধন তো খুব দক্ষ যোদ্ধা ছিলেন, কিন্তু তার নৈতিকতা ছিল না। আজকের দিনেও তো এমন রকস্টার পারফর্মার অনেক সংস্থায় থাকে, যাদের পারফরমেন্স ভালো কিন্তু আচরণ বিষাক্ত। অবশ্যই, আর অনেক নেতাই ধৃতরাষ্ট্রের মতো আচরণ করেন। তারা সেই রকস্টার কর্মীর বিশাল সাফল্য দেখে তার খারাপ আচরণ, অনৈতিক কাজ বা অন্যদের প্রতি উৎপীড়ন উপেক্ষা করেন। ফলাফলের মোহে। হ্যাঁ, ফলাফলের মোহে সংস্থার ধর্ম বা সংস্কৃতিকে বিসর্জন দেন। হার্ভার্ড বিজনেস স্কুলের একটা গবেষণা বলছে, একজন ভালো কর্মীকে নিয়োগ করে যে লাভ হয়, একজন বিষাক্ত কর্মীকে পুষে রাখলে ক্ষতি হয় তার চেয়ে অনেক গুণ বেশি।
কিন্তু মামাকা বা মোহের কারণে নেতারা এই সহজ সত্যিটা দেখতে পান না। এর কোনো বাস্তব উদাহরণ যদি আমরা দেখি, যেমন গুচি ফ্যাশন সাম্রাজ্যের কথা প্রায়ই শোনা যায়। গুচি পরিবারের কাহিনী তো মমতা বা আমার বোধের এক মর্মান্তিক ক্লাসিক উদাহরণ। তাই নাকি? নাই নাকি? পরিবারের সদস্যরা ক্ষমতার লোভে একে অপরের বিরুদ্ধে এমনভাবে লেগেছিলেন যে একজন নিজের বাবাকেই কর ফাঁকির অভিযোগে জেলে পাঠিয়েছিলেন। ভাবা যায়? অবিশ্বাস্য। এই অন্তর্দ্বন্দ্বের শেষ হয় গুপ্ত হত্যা দিয়ে, এবং পরিবারটি তাদের তৈরি করা সাম্রাজ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ব্যবসা বিক্রি করতে বাধ্য হয়। তার মানে তারা তাদের রাজ্য হারিয়েছিল কারণ তারা কোম্পানির ভালোর ধর্ম চেয়ে ব্যক্তিগত অহংকার মামকাকে অনেক বড় করে দেখেছিল। ঠিক তাই। এই একই ধরনের ক্ষমতার দ্বন্দ্ব তো মিডিয়া মুঘল রুপার্ট মার্ডকের পরিবারও দেখা যায়। অনেকেই তো তাকে একালে ধৃতরাষ্ট্র বলেন। হ্যাঁ, কারণ তার মধ্যেও সেই একই প্যাটার্ন দেখা যায়। মার্ডক তার সন্তানদের একে অপরের বিরুদ্ধে ব্যবহার করেছেন। নিজের পছন্দের মতাদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে অন্য সন্তানদের দূরে সরিয়ে দিয়েছেন। শোনা যায় তিনি নাকি ট্রাস্ট পরিবর্তন করতে চাইছেন। হ্যাঁ, শোনা যায় তিনি নাকি পরিবারের ট্রাস্ট এমনভাবে পরিবর্তন করার চেষ্টা করছেন যাতে তার সবচেয়ে অনুগত সন্তানই তার সাম্রাজ্যের অধিকারী হয়। এটা তো হুবহু ধৃতরাষ্ট্রের দুর্যোধনকে রাজা বানানোর চেষ্টারই আধুনিক সংস্করণ। নিজের লেগেসির প্রতি এই অন্ধ মোহ পরিবার এবং ব্যবসা দুটোকেই ধ্বংসের মুখে ঠেলে দেয়। তার মানে মূল শিক্ষাটা হলো, যখনই কোনো সংস্থায় আমার লোক সংস্কৃতিটা প্রাধান্য পায়, তখনই সেখানে কৌরবদের জন্ম হয়, যা শেষ পর্যন্ত সেই সংস্থাকেই ধ্বংস করে দেয়। নিখুঁত সারসংক্ষেপ। আর এই সিন্ড্রোম শুধু কর্পোরেট জগতেই সীমাবদ্ধ নয়, অভিভাবকত্বেও এর ভয়ঙ্কর প্রভাব দেখা যায়। ঠিক। ধৃতরাষ্ট্র তো একজন এনেবলিং প্যারেন্টের সেরা উদাহরণ ছিলেন। তিনি দুর্যোধনকে ভালোবাসার নামে কখনো শাসন করেননি, তার কোনো ভুলের ফল তাকে ভোগ করতে দেননি। আর আজকের দিনের হেলিকপ্টার প্যারেন্ট বা স্নো প্লাউ প্যারেন্টরা ঠিক তাই করেন। ঠিক জেদি এবং মানসিকভাবে ভঙ্গুর এক প্রজন্ম তৈরি হয়, যারা বাস্তব জীবনের কুরুক্ষেত্রে গিয়ে প্রথম আঘাতেই ভেঙে পড়ে। কারণ তারা কখনো ছোটখাটো লড়াই করতে শেখেনি। ঠিক। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। তার মানে সত্যিকারের ভালোবাসা মানে শুধু স্নেহ বা প্রশ্রয় নয়, শাসনও জরুরি। একদম। গীতার শিক্ষা হলো সন্তানের ভবিষ্যতের জন্য ধৃতরাষ্ট্রের অন্ধমোহ নয়, প্রয়োজন সঞ্জয়ের মতো স্বচ্ছ নিরপেক্ষ দৃষ্টি এবং দরকার পড়লে কৃষ্ণের মতো সঠিক পথ দেখানোর জ্ঞান ও শাসন। ভালোবাসা যদি মোহ হয়ে যায় তবে তা সন্তানের সবচেয়ে বড় ক্ষতি করে। তাহলে পুরো আলোচনাটা শোনার পর যা মনে হচ্ছে, ধৃতরাষ্ট্রের প্রশ্নটা শুধু যুদ্ধের খবর জানার জন্য ছিল না, এটা ছিল তার নিজের অমীমাংসিত জীবনের একটা প্রশ্ন। হ্যাঁ, আমার জীবনের এই যুদ্ধক্ষেত্রে আমার ভালো আর মন্দের লড়াইয়ে কি ঘটছে? তিনি হয়তো উত্তরটা জানতেন, কিন্তু মোহের কারণে সেই সত্যিটা স্বীকার করতে পারছিলেন না। আর ভগবদ্ গীতা ঠিক সেই উত্তরটাই দেয়। গীতা বলে, জীবনের যুদ্ধে জিততে হলে প্রথমে নিজের জীবনকে একটা ধর্মক্ষেত্র হিসেবে দেখতে হবে, যেখানে প্রতিটি মুহূর্তে আমাদের নৈতিক সিদ্ধান্ত নিতে হয়। তারপর মামাকা বা আমার এই স্বার্থপর মোহের অন্ধত্ব থেকে বেরিয়ে আসতে হবে। আর সবশেষে অর্জুনের মতো নিজের সীমিত অহংকারকে পরম জ্ঞানের কাছে সমর্পণ করতে হবে, পথ নির্দেশের জন্য। শেষে ভাবার জন্য একটা প্রশ্ন মাথায় আসছে। এই পুরো কাহিনীটা শুরু হচ্ছে ধৃতরাষ্ট্রের একটা প্রশ্ন দিয়ে। হ্যাঁ, তিনি তার বিবেক অর্থাৎ সঞ্জয়ের কাছে শুধু ঘটনার বিবরণ চাইছেন, কি ঘটছে, কিন্তু কাহিনীর মোড় ঘুরে যায় তখন, যখন অর্জুন তার পরমাত্মা বা উচ্চতর জ্ঞান অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে পথ নির্দেশ চান। আমার কি করা উচিত? খুব সুন্দর একটা পর্যবেক্ষণ। হয়তো আমাদের ভেতরের দ্বন্দ্বকে শুধু দূর থেকে পর্যবেক্ষণ করলেই চলে না, তার সমাধানও খুঁজতে হয়। প্রশ্নটা হলো, আমাদের জীবনের কুরুক্ষেত্রে যখন যুদ্ধ চলে, তখন আমরা কি ধৃতরাষ্ট্রের মতো শুধু খবর